ওয়েস্টার্ন গল্প মৃত্যু প্রতীক্ষা। ১। রিক সাভেজ একজন খারাপ লোক। অবশ্য এ বিষয়ে তার মধ্যে কোনো ভণ্ডামি নেই। কথাটা ভাবলে হাসি পায় তার। বেশিরভাগ মানুষ নিজেদের খুব ভালো বলে দাবি করে, তাদের খারাপ ভাবলে বেজায় অপমানিত বোধ করে। তারা ভালো তাই গির্জায় যায়, বাইবেল পাঠ করে, কিন্তু এটা বেমালুম ভুলে যায় খোদ বাইবেলই বলে খোদা ছাড়া আর কেউ ভালো নয়। কিন্তু তাদের বোঝাবেটাকে? রিকের বিচার যে করেছিল সেই আর্ল স্ট্যানলি গ্রিশামের কথাই ধরা যাক। প্রিন্স আলবার্ট কোট, সাদা গটি আর পরচুলা পরা জজ গ্রিশাম নিরপেক্ষ বিচার করতে শপথবদ্ধ হয়েও ২৮ তারিখে কি কাজটা করল? ডেপুটি শেরিফ কার্ল হোগানকে হত্যার দায়ে ১লা আগস্টের দুপুর ১২টায় তোমার ফাঁসিতে মৃত্যুর হুকুম দেয়া হলো বলেছিল লোকটা। ঈশ্বর তোমাকে কৃপা করুন। তারপর সামনে ঝুঁকে অনুচ্চ স্বরে স্বগোক্তি করেছিল, স্পষ্ট শুনেছে রিক। খোদার কসম, এ কথাগুলো বলতে কোনোদিন এত আনন্দ পায়নি। আমার বন্ধুর আত্মা এখন শান্তি পাবে। তারপর আছে ওই পরম সম্মানিত গাই হুইটাল, আইনসভার নিম্ন পরিষদে ডেড হর্স কাউন্টির প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক ভোকাল এর সম্পাদক প্রকাশক। অনেক পেটে লোকের যেমন বাড়তি অহমিকা বোধ থাকে, তেমনি তারও আছে। পোশাক আশাক বাছাইয়ে বড্ড খুঁতখুঁতে সে। ঝাঁটাগোপ সযত্নে পরিপাটি রাখে এবং নেভা চুরুট অবিরত চিবোতে থাকে, ফলে মুখের দুপাশে বাদামি দাগ পড়ে গেছে। কোর্টরুমে সামনের সারিতে ছিল গাই হুইটাল। বিচার শেষে রায় দেয়া হয়ে গেলে সে তার পেন্ট শপে দৌড়ে গিয়ে আবেগমথিত এক গদ্য কবিতা লিখে ফেলল। শেরিফ জন হারকার ৩১শে জুলাই প্রকাশিত পত্রিকার প্রথম কপিটা থাবা মেরে কিনে নাচতে নাচতে নিয়ে এলো রিক সাভেজের কাছে। কি লিখেছে পড়ো খুনি, বলল হারকার। গরাদের ফাঁক দিয়ে এগিয়ে দিল পত্রিকা। মুখে হাসি ধরে না। তুমি বসে বসে হিরো হয়ে গেছ। কাগজটার দিকে এক ঝলক চাইতে দেখতে পেল রিক সত্যিই হেডলাইন হয়েছে ও হত্যাকারীর মৃত্যুদণ্ড, এবং ওটার নিচে একটু ছোট টাইপে ডেপুটির হত্যাকারীর ফাঁসির হুকুম। রিক ব্যাংক থেকে উঠে গিয়ে হাস্যরত লম্যানের হাত থেকে কাগজটা নিয়ে আবার ব্যাংকে ফিরে এলো। হারকারকে উপেক্ষা করে দীর্ঘ কলামটা পড়ে ফেলল ও। পশ্চিমের ইতিহাসে রিক সাভেজের চাইতে কুখ্যাত বাজে লোক দ্বিতীয়টি আর দেখা যায়নি। সে একাধারে ঘোড়াচোর, স্টেজ ডাকাত, রাসলার, ব্যাংক ডাকাত এবং খুনি। এছাড়াও বিভিন্ন আইন অমান্যকারীদের পক্ষে বিভিন্ন সময় ভাড়া খেটেছে সে। ওর পিস্তল নামের মরণাস্ত্রের মুখে কত ফুল যে অকালে ঝরে গেছে এ অপরূপ পৃথিবী থেকে, তা কেবল খোদা জানেন আর ও জানে। আর তো মানুষের বুক ফাটা হাহাকারে এতটুকু গলেনি কোনোদিন ওর পাষাণ হৃদয়। কিন্তু শাস্তি অপরাধীকে পেতেই হয় একসময় না একসময়। লোকটা জানে না এবার কাকে সে খুন করেছে। সে যে আমাদের প্রাণপ্রিয় ডেপুটি শেরিফ, শিশুর মতো নিষ্পাপ কার্ল হোগান। এই কুৎসিত অপকর্মের দায়ে ১লা অগাস্টের রৌদ্রচাঁত চিক্দ দুপুরে পৃথিবী কলঙ্কমুক্ত হবে, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কিছুই ছিল যার পুরোটাই বাগাড়ম্বর আর ডাহা মিথ্যে। কিন্তু ডেড হর্সের ভালো মানুষরা এসব পড়ে
খুব আনন্দ লাভ করল। প্রতিদিন সকাল দুপুর বিকেলে রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে থাকে তারা, রিককে জেলখানা থেকে কোর্টরুমে এবং কোর্টরুম থেকে জেলখানায় নিয়ে যেতে দেখার জন্যে। কোর্ট হাউসের ঠিক পেছনেই ইটের তৈরি ছোট্ট এক দালান ওই জেলখানা। কোর্টরুমে আসন একটাও খালি থাকে না। লোকজন দেয়ালে হেলান দিয়ে এবং বাইরে হলরুমে দাঁড়িয়ে থাকে। কেউ উঠে গেলে নিমেষে জায়গা দখল হয়ে যায়। এমনি আরেকজন হচ্ছে গার্ডিনার মুলার, এলাকার অন্যতম রত্ন। হুইটাল তার ইন্টারভিউ নিয়েছে এবং সে সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মতামত দান করেছে। গার্ড বলেছে, আমি রিক সাভেজের সঙ্গে নেব্রাস্কার এক ছোট শহরে বড় হয়েছি। ছোটবেলাতেও অত্যন্ত খারাপ ছেলে হিসেবে বদনাম ছিল ওর। যারা ওকে চিনত সবাই বলতো ফাঁসির দড়িতে একদিন এই ছেলেকে ঝুলতে হবে। ডেড হর্স ওয়াইয়োমিংয়ে ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। ভোকালে এটা পড়ে হেসে উঠেছিল রিক। এখনও লেখাটার কথা মনে পড়লে হাসি পেয়ে গেল। স্টেটমেন্টটায় গার্ড মুলারের ছাপ মারা যেন, কিন্তু ওটা ভুল। সবাই মোটেই বলতো না ও ফাঁসিতে ঝুলবে। জেনেট ল্যাডের তো প্রশ্নই ওঠে না। যদিও ওর আজকের এ বেহাল দশার জন্যে ওই মেয়েই দায়ী। সিলিংয়ের কাছে ছোট্ট জানালাটা দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে সেলে। সেদিকে চেয়ে রয়েছে রিক। দেখতে পাচ্ছে জীবন্ত প্রাণীর মতন ওটার ভেতর দিয়ে চলাচল করছে মিহি ধূলিকণা। ব্যাংকে দাঁড়িয়ে জানালা পথে চোখ রাখলে মঞ্চটা দেখতে পাওয়া যায়। ও অবশ্য দেখতে চায় না, কিন্তু শীঘ্রই দেখতে হবে এও জানে। ওটার কাজ শেষ। ট্র্যাপ পরখ করা হয়ে গেছে। ঘড়ির কাঁটা ধরে সমস্ত কিছু ঘটে যাবে দ্রুত। শেরিফ জন হারকার এ ব্যাপারে নিশ্চিত করেছে ওকে। মঞ্চ তৈরির সময় হাতুড়ির বাড়ি যেমন সহ্য করতে হয়েছিল এক্ষেত্রে তেমনটা অন্তত হবে না। ঘড়ি দেখল 10টা বাজে। আজ 31শে জুলাই, 26 ঘন্টা। আগামীকাল দুপুর 12টা নাগাদ শহরবাসীর প্রতীক্ষার অবসান হবে। গার্ড মুলার ছাড়া গোটা শহর বুঝি ভেঙে পড়বে তামাশা দেখতে। এবং জেনেটও আসবে না। মেয়েটির কথা এবং নেব্রাস্কার ছোট্ট শহর রয়্যালে কিভাবে শুরু হয়েছিল ঘটনাটা ভেবে তিক্ত হাসি ফুটল ওর মুখে। 2 16 বছর বয়সে রিক তখন হাই স্কুলে জুনিয়র। স্কুলের অন্যতম শক্তিশালী বিশালদেহী ছাত্র এবং বলা বাহুল্য শিক্ষকদের ব্যাক লিস্টে। বদনামটা আছে জানতো ও, কিন্তু কেন এবং কিভাবে ওটা অর্জন করেছে সে ব্যাপারে নিশ্চিত ছিল না। হয়তো মারামারি করতে ভালো লাগতো ওর সেজন্যে, এবং প্রতিটি ফাইটের পরই তাকে হাজিরা দিতে হতো বৃদ্ধ হেডমাস্টার বাকনারের সামনে। ছুটির পর ঘন্টা দুয়েক চলতো ভারী ভারী উপদেশ বর্ষণ। রিক তখন থেকেই প্রেমে পড়েছে জেনেট ল্যাডের। না, প্রেম শব্দটা এক্ষেত্রে খাটে না। ওর শব্দভাণ্ডারে প্রেম বলে কিছু ছিল না এবং প্রেম সংক্রান্ত আবেগও কোনোদিন অনুভব করেনি ও। তা সত্ত্বেও শয়নে স্বপনে জাগরণে শুধু জেনেটকেই ভাবত সে, এবং স্কুলে মেয়েটির সঙ্গে দু একটা কথা বলতে পারলে পড়তে যেত। জুন মাস, স্কুল প্রায় শেষ, কিন্তু অনুভূতির কথা তখনও জেনেটকে জানানো হয়ে ওঠেনি। ওর চাইতে 1 ক্লাস নিচে ছিল জেনেট, কিন্তু সে বয়সেই সুচিরি ছাত্রীটি স্কুলের সবচাইতে পরিপক্ক মেয়ে। শারীরিকভাবে পরিপূর্ণ মহিলা ছিল ও। হলরুমে রিকের সামনে দিয়ে যখন হেঁটে যেত রক্তে নাচন উঠত ওর। মেয়েটির কাছে ডেট চায়নি রিক, কারণ জানতে চাইলেও লাভ হবে না। রয়্যালের অন্যতম নামকরা পরিবারের মেয়ে ও। ওর বাবা শহরের সবচাইতে বড় স্টোরটার মালিক,
আর অন্যদিকে রিক তার বিধবা মায়ের সঙ্গে বাস করত শহরের শেষ প্রান্তে এক জরাজীর্ণ বাড়িতে। ওর মা কাপড় ধোয়া, ইস্ত্রি করা, লোকের ঘর সামলানো এসব করে 2 পয়সা আয় করত এবং রিক স্কুলে থাকাকালীন সামারে রয়্যালের বিভিন্ন ফার্মে টুকটাক কাজ করত। দুজন মিলে কাইক্লেসে সংসারটা চালিয়ে নেয়া আর কি। আরেকটি ব্যাপার ছিল, জেনেট রয়্যালের 1 নম্বর পরিবারের একমাত্র ছেলে গার্ড মুলারের সঙ্গে প্রেম করত। গার্ডের বাবা ছিল ব্যাংকার। সামাজিকভাবে দুজনে মিলবে ভালো ভাবত রিক, কিন্তু এছাড়া আর কোনো সাদৃশ্য খুঁজে পেত না ও। ক্লাসের কোনো ছেলেই গার্ডকে পছন্দ করত না তার চালচলনের জন্যে। রিক ভেবে পেত না একটা হাড্ডিসার মেয়েলি স্বভাবের উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট গোছের বাবুসোনার মধ্যে জেনেট কি এমন দেখল। যত ভাবত ততই ওর মনে হতো আসলে জেনেট যা চায় তাকে সেটাই দিচ্ছে গার্ড, অর্থাৎ কিনা জাইলসের বার্নে শুধু ল্যাটিন ভাষা বা আবহাওয়া নিয়ে কথা হয় না ওদের মধ্যে। রিক গুপ্তচরগিরি করেছে ওদের উপর এমনটা বলা যাবে না, তবে সপ্তাহে অন্তত 3টে দিন তারা দেখা করছে বার্নে, এটা তার নজর এড়ায়নি। এর ফলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে রিকের কাছে, জেনেট 5 বছরে একদিনও সানডে স্কুল কামাই করেনি, তাতে কিচ্ছু আসে যায় না। ধোয়া তুলসী পাতা সে নয় তো। সোমবার বিকেলে স্কুলের শেষ সপ্তাহে কোনায় দাঁড়িয়ে জেনেটের জন্য অপেক্ষা করছিল রিক। মেয়েটি ওর কাছাকাছি আসতে ও বলল, চলো আজ তোমাকে বাসায় পৌঁছে দিই। দ্বিধা করল মেয়েটি, সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। কি ভাবছিল ও বলতে পারবে না রিক। গার্ড মুলার আপত্তি করতে পারে বলে কি ভয় পাচ্ছে নাকি? শেষমেশ অবশ্য বলল, বেশ তো চলো। বইগুলো দাও, বলল রিক, হাত বাড়িয়ে দিল। আবারও ইতস্তত করল মেয়েটি, তারপর খানিকটা অনিচ্ছার সঙ্গে ওর হাতে ওগুলো তুলে দিল। মেয়েটিকে ভালো করে চেনে রিক, গির্জায় এবং স্কুল পার্টিতে দেখা হয়। গত বছর ফেল করেছে বলে ইংরেজির একটা ক্লাসও করতে হয় ওর সঙ্গে, কিন্তু এ মুহূর্তে পাশাপাশি হাঁটতে গিয়ে কথা জোগাচ্ছে না মুখে, এবং সহসা টের পেল 2 ব্লক পেরিয়ে গেছে ওরা, আর 1 ব্লক পরেই বাসা মেয়েটির, অথচ যা বলতে চায় এখনো বলা হয়নি। জেনেট, বলল ও। পাশ থেকে চকিত চাহনি হানল মেয়েটি, মুখে হাসি, ওর থতমত ভাব দেখে মজা পাচ্ছে যেন। হ্যাঁ বলো না, বলল ও। মুখ ছেড়ে দিল রিক। আমি তোমার সঙ্গে ভাব করতে চাই জেনেট। আমি পুরুষ হিসেবে গার্ডের চাইতে সব দিক দিয়ে ভালো, তাই নাকি? বলল মেয়েটি। সে তো ভালো কথা, তুমি নিজেই টের পাবে। মুখ ফুসকে বেরিয়ে গেল ওর। হড়বড়িয়ে কথা বলতে হচ্ছে ওকে, কারণ আর 8 ব্লক মাত্র বাকি। আজ রাতে গার্ডকে বাসায় থাকতে বলো। জাইলসের বান্নে আজকে ওর বদলে আমাকে পাবে তুমি। ওর কথায় হাসি মুছে গেল মেয়েটির। ঝট করে মুখ ফিরিয়ে দ্রুত পা চালালো। কি করবে বুঝে পেল না রিক। ভুল হয়ে গেছে বুঝতে পারছে। মরিয়ার মতন তাই বলে বসলো, আমি যে কোনো কিছু গার্ডের চাইতে ভালো পারি, একবার শুধু সুযোগ দিয়ে দেখো। এবার প্রায় ছুটতে লাগলো জেনেট। বাড়ি ঘিরে রাখা পিকেট ফেন্সের কাছে পৌঁছে গেছে ওরা, আর 1 মুহূর্তের মধ্যে ঢুকে পড়বে বাসায় জেনেট। রিকের হঠাৎ মনে হলো ও কি বলতে চাইছে বুঝতে পারেনি হয়তো মেয়েটি। ও বলল, তুমি চাও? সামনে নিল নিজেকে, আর একটু হলেই বলে ফেলেছিল বেবাস কথাটা, কিন্তু মনের ভাব প্রকাশের উপযুক্ত ভাষা খুঁজে না পেয়ে বলল, তুমি চাও ফষ্টি নষ্টি করতে, ঠিক বলেছি না? গেট খুলে ওয়াক ধরে ছুটে বারান্দায় গিয়ে উঠল জেনেট। পাশাপাশি ছুটছে রিক। খেপে গেছে। বেটির ঢং দেখানোর আর জায়গা পায় না। সতী সাধ্যি সাজছে। কাকে হাইকোর্ট দেখাও, উত্তপ্ত কণ্ঠে বলে উঠল।
রাতের অন্ধকারে জাইলসের বান্নে গার্ডের সঙ্গে দেখা করো। আমি কিছু জানি না মনে করেছ? বাসায় জুলি গিবসের কাছে নোট নিতে যাচ্ছি বললে কি হবে? আমার আমার সবই জানা আছে। ওরা তখন বারান্দায় দাঁড়িয়ে। হ্যাঁচকা টানে রিকের হাত থেকে বইগুলো ছিনিয়ে নিয়ে ডান হাতে কষে এক চর মারল জেনেট। তারপর পাই করে ঘুরে এক দৌড়ে বারান্দা পেরিয়ে ঘরে প্রবেশ করল। ওর পেছনে সুঢল গোড়ালির থেকে স্কার্ট উঠতে দেখল রিক। দরাম করে দরজা বন্ধের শব্দে সংবিত ফিরে পেল ও। এবার ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটা ধরল। সব ভণ্ডুল করে দিয়েছে বুঝতে পারছে, কিন্তু আর কী বা করা ছিল মাথায় আসছে না ওর। মনটা ছেয়ে গেছে তিক্ততায়। কোনো কিছু পাওয়ার জন্যে বাঁকা পথ কখনো ধরেনি সে, কৌশল বা ধূর্ততার আশ্রয় নেয়নি। এ পন্থাটাই হয়তো অন্যান্য মেয়েদের বেলায় চমৎকার কাজ করত। তারা অবশ্য জেনেটের মতো মেয়ে নয়। তারা ওদের বাসার পেছনে ফেরিতে ঘাসের চাপড়ার ঘরে বাস করে। ভেবেচিন্তে যা বলা দরকার ছিল ওর, ভাবল ও, কিন্তু তার হলো কই। সে রাতে অস্বাভাবিক নীরবতার সঙ্গে সাপাট ছাড়ল ও। ওর মা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কি হয়েছে রিক, শরীর খারাপ নাকি কোনো ব্যাপারে চিন্তিত? না মা, বলেছে ও। জানোই তো স্কুলের শেষে পরীক্ষার কত ঝামেলা। মা সন্তুষ্ট হলো এ কথা শুনে। খাওয়া শেষ করলো রিক। মাথায় ঘুরছে জেনেটের চিন্তা। দুনিয়াটা বোধহয় এরকম ভণ্ডামির মধ্য দিয়েই চলে। মানুষ বুঝি প্রয়োজন মতো এভাবেই মুখোশ বদলায়। জেনেটের সম্পর্কে সত্য কথা হাজার বলেও কাউকে বিশ্বাস করানো যাবে না। গার্ডের বাবা মা, বাকনার স্যার, পাদ্রি, টাউন মার্শাল, জেনেটের বাবা মা, সবাই বলবে জেনেটের মতো লক্ষ্মী মেয়ে আর হয় না। গার্ড মুলারও অনেক ক্ষেত্রে জেনেটেরই মতো। সে একজন সিনিয়র এবং এই স্প্রিংয়ে গ্রাজুয়েশন সমাপ্ত করবে। ক্লাসের সেরা ছাত্র সে। পরবর্তী ফলে হার্ভার্ডে গিয়ে ল পড়বে ঠিক করেছে। জেনেটের মতো গির্জা আর সানডে স্কুলে তারও কামাই নেই। এক রবিবারে পাদ্রি অসুস্থ থাকায় পুলপিট থেকে সেই ধর্মোপদেশ বিতরণ করেছিল। রিক সেদিন পেছনের বেঞ্চিতে ছিল এবং স্বীকার করতে বাধ্য হয়েছিল দুর্দান্তভাবে উঠে গেছে গার্ড। কিন্তু ওকে ঘৃণা করে রিক। খোদা, কি ভয়ঙ্কর ঘৃণায় না করে। কেন করে সে ব্যাপারে নিশ্চিত নয় রিক। হয়তো এ কারণে জেনেটকে সপ্তাহে 3 দিন করে কাছে পাচ্ছে গার্ড, কিংবা হয়তো জীবনে কোনো একদিনও খেটে আয় করে আনতে হয়নি তাকে মায়ের জন্যে, এবং কোনোদিন হবেও না। কিন্তু তবু যা চাই তাই পাচ্ছে বলে সেরা পোশাক পরছে, সেরা ঘোড়া আর স্যাডল চাপছে এবং রয়্যালের সেরা বাড়িতে থাকছে। তবে সবচেয়ে বড় কারণ বোধহয় ছেলেটার ঠকবাজি। অজস্র মিথ্যে বলে, পরীক্ষায় টুকলিফাই করে, মার্বেলের উপর অত্যাচার করে, মানে আপদমস্তক একটা স্বার্থপর। তারপরও শহরের সেরা ছেলেদের লেবেল ব্যাটার গা থেকে খসে না। রিকের গাত্রদাহের আরেকটি মস্ত কারণ হচ্ছে শহরে কোনো গোলমাল হলেই তাকে দায়ী করা হয়। ওহ, শহরবাসীর কারো কারো আবার বিবেচনাবোধ বড্ড প্রখর। রিকের তো বাবা নেই, শাসন করবে কে? বেচারি বিধবা মাটাকে কেউ দোষ দেয় না। ধর্মভীরু খ্রিস্টান মহিলাটি কত কষ্ট করেই না বেয়ারা ছেলেকে মানুষ করার চেষ্টা করছে। আসল কথা হলো রিক সাভেজের সবটাতেই দোষ। তার কথা শোনার মতো ধৈর্য কারো নেই, ধরেই নেওয়া হয় মিথ্যে বলা হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ আর কি। কেউ হয়তো স্বাধীনতা দিবসে বোমা ফাটিয়ে লোকের
জানালার কাঁচ ভাঙল, সমস্ত দোষ পড়ল গিয়ে রিক বেচারার ঘাড়ে। হ্যালোউইনের পরদিন সকালে বাকনার সাহেবের কামরায় হয়তো একটা বেতঘোড়া পাওয়া গেল। কি কারো সাধের ফুলের ঝোপ দুমড়ানো অবস্থায় দেখা গেল। এ রিকের কাজ না হয়েই যায় না। বেসবল মাঠে হঠাৎ করে ঝগড়া বাঁধল তো এর জন্যে দায়ী রিক ছাড়া আর কে? মাঝে মাঝে ভাবে ও সাভেস পদবিটাই মারল ওকে। মানে অবস্থা এমন দাঁড়ালো যে রিক স্থির নিশ্চিত এ শহরে তাকে ত্যাগ করতে হবে, আর নয়তো জেলের ঘানি টেনে মায়ের মুখে চুনকালি মাখাতে হবে। তবে শহর ত্যাগের আগে জেনেটের সঙ্গে দেখা করে যাবে ও। আজ রাতটা সেজন্যে মোক্ষম। সন্ধ্যের পর মেয়েটির জাইলসের বান্নে যাওয়ার সম্ভাবনা আছে। গার্ড মুলার যাতে ওখানে না যায় আগে তার ব্যবস্থা করতে হবে, ভাবল রিক। কিন্তু সাফারে অনেক বেশি সময় নষ্ট করে ফেলল রিক। সে টেবিল ছাড়ার আগেই পাদ্রি আর বুড়ো বাকনার এসে উপস্থিত। রিক মুহূর্তে অনুমান করলো তার বিরুদ্ধে নালিশ আছে, কিন্তু বিষয়টা কি বুঝতে পারল না। ওর মাও পারেনি। কিন্তু লোক দুজনের আগমনের হেতু যে তার আদরের রিক শোনা, সেটা ছেলের মতোই ঝিলিক মারল তার মাথায়। কিচেন থেকে ওকে ডাক দিয়ে রকিং চেয়ারে বসে পড়ল মহিলা। হাত ভাঁজ, মুখের ভাবে বোঝা গেল খুব খারাপ কিছুর আশঙ্কা করছে। এবার কি করেছে ও? প্রশ্ন করল মা। পাদ্রি আর বাকনার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল। শেষ পর্যন্ত পাদ্রি বলল, মিসেস লাড স্কুল ছুটির পর আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। খুব আপসেট ছিলেন তিনি। মার্শালকে ডাকবেন কিনা ঠিক করতে পারছিলেন না। আমি তাকে বোঝালাম মিস্টার বাকনারকে নিয়ে আগে রিকের সঙ্গে কথা বলি, তারপর তাকে বলবো যা ভালো মনে করেন করতে। কি করেছে ও? মিসেস সাভেজের প্রশ্ন। জেনেট বলেছে গত সপ্তাহে আলজেব্রা টেস্ট দিতে পারেনি বলে ওকে স্কুলের পরে থাকতে হয়েছিল, বলল বাকনার। ওর টিচারকে জিজ্ঞেস করে দেখেছি কথাটা ঠিক। জেনেট মিথ্যে বলার মেয়ে নয়, তবু শিওর হওয়া আর কি। রিক নাকি ওর জন্যে স্কুলের বাইরে অপেক্ষা করছিল। এরপর বাকি ঘটনা খুলে বলে যোগ করল বাকনার। জেনেট খুবই ভালো মেয়ে, মিসেস সাবেস। ওকে রিক আজে বাজে কথা বলবে এটা মেনে নেওয়া যায় না। আপনি জেনেটকে অবিশ্বাস করেন না, কিন্তু রিককে করেন। পার্টির দিকে ফিরল মিসেস সাবেস। আপনি কি বলেন মিস্টার ফ্যান্স? আপনি তো আমাদের বহুদিনের মিনিস্টার। রিক আর জেনেট দুজনকেই ছেলেবেলা থেকে দেখছেন। আপনারও কি ধারণা জেনেটের সব কথা সত্যি আর রিকের সবই মিথ্যে? দ্বিধা করছে পাদ্রি। আমি কোনো মতামত দিতে চাই না, তবে জেনেটের মিথ্যে বলার কোনো কারণও তো দেখি না। সোজা রিকের দিকে তাকালো সে। রিক, তুমি কি ওকে কোনো অসভ্য কথা বলেছ? না, বলিনি, জবাব দিল রিক। আমি ওর সঙ্গে বাসা পর্যন্ত গেছি, ওর বই বইয়ে দিয়েছি এবং ও চর মেরেছে আমাকে। এ পর্যন্ত সত্যি। জেনেট একে তাকে চর মেরে বেড়ায় কখনো শুনিনি, বলল পাদ্রি। সে তোমাকে চর মারতে গেল কেন? সে রাগ করল রিক। কে জানে, হয়তো ক্ষেপে উঠেছিল আমার উপর। ওর কাছে ডেট চেয়েছিলাম আমি, আর বলেছিলাম গার্ড মুলারের চেয়ে কোনো দিক থেকে খারাপ নই আমি। এতেই মাথা গরম হয়ে গেছে ওর। এটাকে কি অসভ্য কথা বলবেন আপনি? পাদ্রি হাসি চেপে বুড়ো বাকনারের দিকে চাইল। না রিক, এটাকে অসভ্য কথা বলা যায় না। উঠে পড়ল সে। তো চলুন মিস্টার বাকনার, মিসেস ল্যাডের সঙ্গে আবার কথা বলতে হবে। মহিলা দেখছি তিলকে তাল বানিয়েছেন। উঠে পড়ল বাকনারও। সন্তুষ্ট নয় সে, তবে কি বলবে তাও নিশ্চিত নয়। দরজার দিকে পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো রিক। স্কুলে তুমি অনেক কীর্তি করেছ, যেগুলো তোমার মা বা মিস্টার ফ্যান্স জানেন না। তোমাকে সাবধান করে দিচ্ছি,
নিজেকে গার্ড মোলারের চাইতে ভালো প্রমাণ করতে চেও না। টিসি দিয়ে দেব। বেরিয়ে গেল সে। ইতস্তত করছে পাদ্রী। ভদ্রলোকের আকস্মিক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বিব্রত। পরিবেশটাকে কিভাবে হালকা করবে বুঝতে না পেরে, আসি মিসেস সাবের, চলি রিক, বলে অনুসরণ করলো বাকনারকে। রিকের মা ওর দিকে চেয়ে বসে রইল। তারপর কাঁদতে শুরু করলো। তোকে নিয়ে কি করব কিছুই আমার মাথায় আসছে না। তোকে মানুষ করার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে শুধু যন্ত্রণা ছাড়া আর কিছু দিসনি। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমাকে মানুষের কাছে আর কত ছোট হতে হবে? মার উদ্দেশ্যে একদৃষ্টে চেয়ে রইল রিক। বিদ্রোহে ফেটে পড়ছে ভেতর ভেতর। তীব্র কষ্ট দিতে মন চাইছে মাকে। মা কোথায় তাকে বোঝার চেষ্টা করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে তা না। যে যা বলে তাই মেনে নেয়। ভালোবাসার কথা আবার মনে পড়তে অবাক হয়ে গেল ও। শব্দটা ওর মা কোনোদিন ব্যবহার করেনি ওর প্রতি। তোমাকে আর ছোট হতে হবে না মা, বলল রিক। আমি কলোরাডো চলে যাব। আমাদের দুজনের জন্যে সেটাই বোধহয় ভালো হবে। হ্যাঁ তাই কর, বলল মা। সে মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ও। মা অপমানের ভয়ে কণ্ঠকিত। এই একটা ব্যাপার ছাড়া তার আর কোনো বিবেচনা নেই। রিক কলোরাডোয় গিয়ে যত গোলমালি করুক, সে খবর যদি এখানে না পৌঁছে তবেই মা খুশি। মায়ের সুনাম তো আর ক্ষুণ্ণ হচ্ছে না তাতে। গোধূলি লগ্ন পর্যন্ত উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ালো রিক। পরিকল্পনা সাজিয়ে নিল মনে মনে। কাল সকালে শহর ত্যাগ করবে সে। বাকি সপ্তাহটা স্কুলে যাওয়ার কোনো অর্থ নেই। কি করবে, কোথায় যাবে জানা না থাকলেও কোনো ফার্মে কাজ জুটিয়ে নেবে এটা মোটামুটি ঠিক করে নিয়েছে। ঘোড়া বোঝেও। কোনো রাঞ্চে হয়তো লেগে পড়বে কাজে। তবে প্রধান বিষয় হচ্ছে রয়্যাল ত্যাগ করা। যেখানে ওকে কারো প্রয়োজন নেই সেই বাড়ি ত্যাগ করা। আর জেনেটের সঙ্গে দেখা করতে হলে আজ রাতই উপযুক্ত। প্রথমে মুলারদের বাসায় গিয়ে বেল টিপল ও। দরজা খুলল মিসেস মুলার। গধূলির স্যান আলোয় ওকে চিনতে পারল না মহিলা দু মুহূর্ত। চোখ পিটপিট করছে, এবং চিনল যখন আঁতকে উঠে পিছে সরে গেল সাপ দেখার মতন। গার্ড মুলার আছে কেন? পড়াশোনার ব্যাপারে কথা ছিল। মহিলা দ্বিধা করছে। এসব পছন্দ হচ্ছে না তার। রিক নষ্ট করে দেবে গার্ডকে আশঙ্কা করছে মনে হলো রিকের। কিন্তু শেষ পর্যন্ত ভেতরে গিয়ে পাঠিয়ে দিল ছেলেকে। গার্ড এসে দোরগোড়ার একটু পেছনে দাঁড়ালো, যেন ছোঁয়াচে রোগী। রিক, কি চাই রিক? শুধালো। আমার সময় নেই। ভ্যালে ডিক্টরি নিয়ে ব্যস্ত আছি। শুক্রবার রাতে জমা দিতে হবে জানোই তো। জানি, নিচু স্বরে বলল রিক। কাজ থাকলেই ভালো। আমি বলতে এসেছি আজ রাতে জাইলাসের বান্নে যেও না। যাই। বিদ্যুৎ স্পৃষ্টের মতো মুখের ভাব হলো গার্ডের। ফ্যাকাশে হয়ে গেছে মুখের চেহারা, কাঁপছে থরথর করে। তবে মুখে টু শব্দটি নেই। রিকের মনে হলো জবান চিরতরে বন্ধ হয়ে গেছে গার্ডের। বাসায় থাকলে কোনো অসুবিধে নেই, বলল রিক, কিন্তু যদি বানে যাও তো মনে রেখো পিটিয়ে তক্তা বানিয়ে দেব। ঘুরে হাঁটা দিল রিক। গার্ডের বদলে আর কেউ হলে এভাবে কথা বলতো না ও। কিন্তু গার্ড একটা ভিতুর ডিম। ভয়ে আজ রাতে বাসা থেকে বেরোবে না। জাইলাসের বান্নের উদ্দেশ্যে পা চালাচ্ছে রিক। শহরের কিনারে একটা পরিত্যক্ত বাড়ির পেছনে বায়ানটার অবস্থান। বছরের প্রথম ভাগে জাইলাসের শহর ত্যাগের পর ওটা আর ব্যবহৃত হয়নি। বায়ান না বলে বরং ছাউনি বলা যেতে পারে। ঘোড়ার আস্তবল ছিল জাইলাসদের। স্টেবলের দিকে একমাত্র দরজা। কে জানে কেন ওপাশে খড়ের গাদা রাখার বড় দরজাটা তালা মারা। স্টেবলের ছোট দরজাটা আটকে রাখা হয় একটা টান পিন দিয়ে।
রিক পৌঁছে দেখে টানপিনটা মোচড়ানো অবস্থায় আর দরজাটা ভেজানো। এই প্রথম নিশ্চিত হলো ও জেনেট আছে ওখানে। ভেতরে প্রবেশ করে দরজাটা টেনে স্টাম্পলে হুক তুলে দিল। কেউ ঢুকতে পারবে না এখন। একটা স্টলে পা রেখে উল্টানো জাবনা পাত্রে উঠে পড়ল রিক। আমি এই যে, পিছন দিকে, জানান দিল জেনেট। মেয়েটি সম্ভবত ভেবেছে গার্ড এসেছে, কারণ বারান্দার ভেতর ঘোর অন্ধকার এবং রিক নিশ্চিত ওকে চিনতে পারার মতন যথেষ্ট আলো ওখানে নেই। মেয়েটি যদিও সাদা পোশাক পরে আছে, তবু কোনায় খড়ের উপর শোয়া একটা আবছা অবয়বের মতন লাগলো ওকে রিকের চোখে। জেনেট এসো রিক। জেনেট এসো রিক। ভয় পাচ্ছ না তো? বলতে থ বনে গেল ও। না, জবাব দিল রিক। ভেবেছিলাম আমাকে গার্ড মনে করেছ। আরে না, বিরক্তির সঙ্গে বলল ও। গার্ড তার ভ্যালেডিক্টরি নিয়ে ব্যস্ত। জুলির কাছে যাচ্ছিলাম, ভাবলাম একবার ঢু মেরে দেখি অসভ্যতা করার সাহস তোমার সত্যিই আছে কিনা। আদুরে হাসি হাসল। মাকে খানিকটা না বলে উপায় ছিল না। শুনে সে কি তর্জন গর্জন যদি দেখতে। মেয়েটির পাশে ধপ করে বসে পড়ল রিক। মনের মধ্যে চিন্তা খেলা করছে। জল এতদূর গড়াবে জানলে গার্ড মোলারকে হুমকি দিতে যেত না ও। অস্বস্তির সঙ্গে সহসা অনুভব করল একটা ভুল হয়ে গেছে। তুমি নিজেও কম তোলপাড় করনি, গম্ভীর স্বরে বলল রিক। পাদ্রি আর বাকনার সাহেব এসেছিল। হেডু ধমকি দিয়ে গেছে আরেকবার এ ধরনের অভিযোগ উঠলে বের করে দেবে স্কুল থেকে। তোমার মতন লক্ষ্মী মেয়েদের নাকি এসব কথা বলে পার পাওয়া যাবে না। খিলখিল হাসিতে ভেঙে পড়ল জেনেট। তুমি তো জানোই কত লক্ষ্মী মেয়ে আমি, একমাত্র তুমিই জানো। কিন্তু জানলে কিভাবে বলো তো? তুমি এখানে গার্ডের সঙ্গে প্রেম করতে আসো, এটা জানা কি এমন কঠিন? পাল্টা বলল রিক। অন্য কোনো কারণে তো আসো না, ঠিক না? সে মুহূর্তে নীরব রইল জেনেট। তারপর প্রশ্নটাকে উপেক্ষা করে বলল, তুমি যখন আন্দাজ করেছ তখন অন্যরাও নিশ্চয়ই জেনে গেছে। তোমার নামে এমন কথা কেউই ভাববে না, বলল রিক। তোমার বাসার সামনে তোমাকে এক নজর দেখার জন্যে দাঁড়িয়ে থাকি বলে আমি জেনেছি। তোমার পিছু পিছু এখান পর্যন্ত একবার এসেছিলাম, তারপর গার্ডকে আসতে দেখে আর সন্দেহ থাকেনি। আবারও একটি মুহূর্ত নিশ্চুপ রইল জেনেট। তারপর খানিকটা তেতস্বরে বলল, ভালো মেয়ের সুনামি আমাকে খেলো। লোকে যখন জানবে আমি কেমন, তখন আর মুখ দেখানোর উপায় থাকবে না। আমি ভালো মেয়ে নই রিক, একদম পচা মেয়ে। কিন্তু মা জানে না, মিস্টার ফ্যান্স, বাবা কিংবা বাকনার সাহেব কেউ না। মাঝে মাঝে মনে হয় সত্যি কথাটা ওদের জানিয়ে দিই। মানুষ তোমাকে অন্তত বিশ্বাস তো করে, তিক্তস্বরে বলল রিক। কিন্তু সবার ধারণা আমি খারাপ ছেলে, এমনকি আমার মায়েরও। কাল আমি বাড়ি ছাড়ছি। এখানে থাকলে নাকি মায়ের অসম্মান হবে, মা তাই বলল। ওহ রিক। জেনেট হাত বাড়িয়ে ধরল রিকের একটা হাত। তোমাকে কে কি ভাবলো তার আমি থোড়ায় পরোয়া করি। তুমি আমার বা গার্ডের মতন ভণ্ড নও। তুমি সিধা সাদা ছেলে, তোমার মধ্যে কোনো ভান ভনিতা নেই। এ কথাটা নিজেকে বহুবার বলেছে রিক, কিন্তু অন্য কারো মুখে কখনো শোনেনি, এমনকি মার মুখেও নয়। হঠাৎ নিজেকে বাচ্চার ছেলে মনে হলো ওর। ডুকরে কেঁদে উঠতে মন চাইল। প্রতিটি মানুষের মধ্যে দোষগুণ আছে, কারো গায়ে হুট করে একটা সিল মেরে দেয়া কি ঠিক? এবার ওর মনে পড়ে গেল জেনেট তার মাকে কি বলেছে। তোমার মাকে বলতে গেলে কেন ওসব কথা? রীতিমতো কৈফিয়ত দাবি করলো ও। বলার কোনো দরকার ছিল রিক, বলল জেনেট। মা জানালা দিয়ে আমাদের দেখছিল বলে তোমাকে থাপ্পড়টা মারতে হয়েছে আমাকে। বাসায় ঢুকতে কি ঘটেছে জিজ্ঞেস করলো। তারপর চর মারার কারণটা জেনে খুশি হলো খুব। তোমাকে আসলে পছন্দ করে না মা। আমিও যে করি
না সেটাই প্রমাণ করার দরকার ছিল রিক। ওর কাছে সরে এলো জেনেট। একটা হাত ঘাড়ের নিচ দিয়ে ঢুকিয়ে মুখটা কাছে এনে চুমো খেলো। দীর্ঘ মুহূর্ত পরে মুখ সরিয়ে ফিসফিস করে বলল, গার্ডের সাহস বলে কিচ্ছু নেই। হাত ধরতেই ভয়ে জান কাঁপে ওর। রিককে আবারও চুম্বন করে বলল, তোমার কথা শুনে মোটেও অবাক হয়নি আমি, বরং আমার সম্পর্কে তুমি যাতে অমনটা ভাবো এটাই চাইতাম মনে মনে। রিকের বাহুতে লকলকে আগুন এখন জেনেট। ফিসফিসিয়ে বলল, বেশি দেরি করলে কিন্তু জুলি আবার চিন্তা করবে। গালে জিভের স্পর্শ পেল রিক। ওর ডান হাত জেনেটের উরুতে। এমনি সময় দরম করে খুলে গেল দরজা। হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো টাউন মার্শাল, বাকনার আর জেনেটের বাবা। জেনেট উঠে বসে তখন তার স্বরে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও। জেনেটের বাবা জাবনার পাত্রটা এক লাফে টপকে এলো। মার্শালের হাতের বুলস আই লণ্ঠনটা এ মুহূর্তে রিকের মুখে স্থির। জেনেটের স্কার্ট থেকে হাত টেনে সরাতে গিয়ে কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলল রিক। ততক্ষণে বাঘের মতন হামলে পড়েছে জেনেটের বাবা। সমানে দুহাত চালাচ্ছে ওর উপর। বেজন্মা কোথাকার, ছোট লোকের পুত। বাকনার তাকে টেনে সরিয়ে শুধালো, এটা ঘটল কিভাবে জেনেট? বার্নের দূর প্রান্তে দাঁড়িয়ে জেনেট ভীরু হরিণের মতো দেয়ালে গা ঘেঁষে এক হাতে স্কার্টের সেরা জায়গাটা চেপে ধরে আছে। কাঁদছে ও, তবে কান্নার ফাঁকে এটুকু ঠিকই বলতে পারল, জুলির বাসায় যাচ্ছিলাম পড়াশোনা করতে। ও এখানে বার্নের কোনায় দাঁড়িয়েছিল। আমি এখানে আসতে জোর করে টেনে নিয়ে এসেছে ভিতরে। কত কাকুতি মিনতি করলাম, ভাই বলে ডাকলাম, তবু ছাড়েনি। অদম্য কান্নায় এবার ভেঙে পড়ল মেয়েটি। প্রতিটি বর্ণ বিশ্বাস করল ওরা। করবে এটা আগেই জানা উচিত ছিল, ভাবল রিক। শহর ত্যাগের সুযোগ এখন আর পাবে না ও। কেউ কিন্তু জানতে চাইল না এতক্ষণ জেনেট কোথায় ছিল, কিংবা ওরা দরজা খোলার আগে একবারও সে চিৎকার চেঁচামেচি করেনি কেন। ও ভালো মেয়ে হিসেবে পরিচিত, কাজেই তার 7 খুন মাপ। কেউ একটা প্রশ্নও করল না, কারো মনে সন্দেহও জাগল না। মার্শাল রিককে জেলে নিয়ে গেল। এমন গুজবও শোনা গেল জনতা ওকে জেল ভেঙে বের করে ফাঁসিতে লটকাবে। অবশ্য সেসব কথার কথা। মা একবার মাত্র দেখা করতে এলো। সারাটা সময় মহিলা কেঁদেই পার করল। আর বলতে লাগলো রিক তার মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে সে আগে থেকেই জানত। রিফর্ম স্কুলে 3 বছরের জন্য চালান করা হলো ওকে। মা ছেলে কেউ কাউকে চিঠি পর্যন্ত লিখল না। মুক্তি পাওয়ার 6 মাস আগে পাদ্রির চিঠিতে জানল রিক মা মারা গেছে। মনোকষ্ট বেচারির মৃত্যুর কারণ। 3 রোনাল্ড হার্ডি কথার জাদুকর নয়, তবে সৎ এবং পরিশ্রমী। আসামি পক্ষের উকিল হিসেবে রিকের জন্যে সাধ্যমতো লড়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে কেসটা হেরে গেছে সে। রিক তাকে না দুষলেও সে নিজেকে দোষে। একমাত্র তার সঙ্গেই কথা বলতো রিক, তাকে বিশ্বাস করত। মক্কেলকে পছন্দ করতে শুরু করায় ব্যর্থতাটা আরও বেশি করে বাড়ছে তার বুকে। কয়েক মিনিট কম 26 ঘন্টা পর ফাঁসি হয়ে যাবে রিক সাভেজের। আদালতে যথাসাধ্য লড়েছে হার্ডি। গভর্নরকেও একাধিকবার যোগাযোগ করেছে, কিন্তু নতুন প্রমাণ দাখিল করতে পারেনি বলে গভর্নর বিরক্ত হয়ে কোনো কিছু করতে অস্বীকৃতি জানিয়েছে। সময় ফুরিয়ে আসছে দ্রুত, কিন্তু কি করতে পারে ভেবে পাচ্ছে না হার্ডি। তারপরও কেমন জানি একটা অনুভূতি অবিরাম তাড়া করছে ওকে। অদ্ভুত কিছু একটা আছে এই কেসটাতে। ডেস্কে অনেক লিগ্যাল পেপার জমে গেছে ওর। রিকের কেসটা নিয়ে অতিরিক্ত ব্যস্ততার কারণে অন্যগুলোর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেনি। কাগজগুলো ঠেলে সরিয়ে দিল। শুধু আজ কেন, আগামীকাল দুপুর 12টা অবধি কোনো কাজে মন বসবে না ওর। এই কেসটার অন্যতম অস্বাভাবিক ব্যাপার হচ্ছে ডেড হর্সে একমাত্র ওরই বোধহয় সহানুভূতি রয়েছে রিকের প্রতি। তার কারণ কি ওয়াইল্ড রাঞ্চের সঙ্গে রিক রাইড করেছে বলে? না,
তা মনে করে না ও। ওয়াইওমিংয়ের অনেকের কাছেই কাশিটি এবং তার সঙ্গীদের কেউ কেউ পছন্দনীয় লোক। হার্ডির বরং মনে হয়েছে আউটলদের সঙ্গে রিকের ঘনিষ্ঠতার বিষয়টি কাজে দিতে পারে, তাই ওটা গোপন করার কোনো রকম চেষ্টাই সে করেনি। এস্টেটের উত্তরাংশের কয়েকজন সেটলারের পক্ষে গানফাইটার হিসেবে কাজ করেছে রিক এবং রাস্তার হাঙ্গামায় বেশ কয়েকটা খুনও করেছে। রিকের জীবনের এ অধ্যায়টিও গোপন রাখেনি হার্ডি। নিহত ডেপুটি কার্ল হোগান মোটেই ধোয়া তুলসী পাতা ছিল না। বড্ড হম্বিতম্বি করত, বড় বড় কথা বলতো, যেখানে সেখানে ক্ষমতা দেখাতো, আর শহরের গুরুত্বপূর্ণ লোকদের পা চেটে বেড়াতো। এসব ক্ষেত্রে সে ছিল অনেকটা তার বস জন হারকারের মতো। হার্ডি এখনও স্থির করতে পারেনি দুজনের মধ্যে বেশি খারাপকে। ক্ষেত্রবিশেষে দুজনেরই সততা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু আদালতে হাজির করার মতো কোনো প্রমাণাদি জোগাড় করতে পারেনি হার্ডি। আরেকটা ব্যাপার কিছুতেই মেলাতে পারছে না ও। গার্ড মুলার তীব্র ঘৃণা করে রিক সাবেসকে, কিন্তু কেন? ছেলেবেলায় গার্ড, তার স্ত্রী জেনেট আর রিক একই শহরে একসঙ্গে বড় হয়েছে। ছোটবেলার কোনো অপছন্দের কারণে এতটা আক্রোশ জন্মানো কি সম্ভব? চিন্তামগ্ন গার্ড তার পাইপে তামাক ভরে আগুন ধরালো, উঠে জানালার কাছে গিয়ে নিচে ডেড হর্সের বড় রাস্তায় চোখ রাখল। রুবেনের হার্ডওয়্যার স্টোরের ওপর তলায় অফিসর, একেবারে শহরের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে বলা যায়। এখান থেকে ওই কোণায় দেখা যায় মুলারের ব্যাংক, শহরের একমাত্র স্টোন বিল্ডিং। হুইটালের প্রিন্ট শপ ওটার পাশে, তারপর হোটেলটা, মার্কেটাইল বার আর একটা মিলিনারি শপ। কোনটির ওপাশে একটি স্কোয়ারে কোর্ট হাউস আর জেলখানার অবস্থান। ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে ওখানেই। রোনাল্ড হার্ডি কোনো ভেলকি দেখাতে না পারলে কাল দুপুর নাগাদ প্রাণপাখি উড়ে যাবে তার মক্কেল রিক সাবেজের। পাইপ নিভে গেছে ওর। ম্যাচটা আনতে যাবে ডেস্ক থেকে, এ সময় ব্যাংকের কোণে দেখা গেল মিসেস মুলারকে। হয়তো স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে ভাবল, কিন্তু শীঘ্রই ধারণাটা ভুল প্রমাণিত হলো। ধুলো এড়াতে স্কার্ট উঁচিয়ে ধরে এইমাত্র ব্যাংক অতিক্রম করল মহিলা। গোড়ালি বটে মহিলার, মনে মনে বলল হার্ডি। সত্যিকারের সুন্দরী নিঃসন্দেহে। হার্ডি ব্যাচেলর মানুষ, বয়স অবশ্য 50 পেরিয়েছে। নাকটার থ্যাবড়া দেখে মনে হয় অনেকবার বক্সিংয়ে হেরেছে। মিসেস মুলারকে দেখলেই কল্পনায় নানা রঙিন ছবি ভেসে ওঠে মনে, যা তার মতো লোকের সাজে না। আহা, মহিলারও যদি ওকে দেখে এমনি প্রেমের ভাব জাগত। মুচকি হাসি ফুটল ওর ঠোঁটে। যত সব বাজে চিন্তা। তবে এটা বলতেই হয়, মহিলা উপযুক্ত স্বামী পায়নি। অমন লিকলিকে গোমরা মুখ একটা লোক এই সুন্দরীর যোগ্য নয়। পাইপ জেলে জোর করে মিসেস মুলারের দিক থেকে মন সরিয়ে রিক সাবেজের কেসটা নিয়ে ভাবতে চেষ্টা করল। খুব সিধা সাদা কেস। গার্ড মুলারের 3 বছরের ছেলেটাকে ডেড হর্সের বাসা থেকে অপহরণ করে $10,000 মুক্তিপণ দাবি করা হয়। রিকের বক্তব্য, বাচ্চাটাকে সে শহরের উপরে পাহাড়ে একটা পরিত্যক্ত লাইন কেবিনে খুঁজে পায়। কিডন্যাপিংয়ের কথা শুনেছিল ও, এবং ছেলেটা নিজের নাম টম বলাতে নিশ্চিত হয়েছে এটাই গার্ড মুলারের হারানো সন্তান। রিক শপথ করে বলেছে বাচ্চাটাকে সে তার বাবা মার কাছে নিয়ে আসছে। এ সময় কার্ল হোগান ওকে রাস্তায় দেখে গুলি করতে শুরু করে। ডেপুটিকে খুন করার কথা স্বীকার করেছে ও, কিন্তু সেটা নাকি আত্মরক্ষার্থে। শেরিফ জন হারকার আর প্রসিকিউটরের
বক্তব্য, রিক নিজেই কিডন্যাপ করেছিল টমকে এবং শহরে নিয়ে আসছিল মুক্তিপণ আদায় করতে, কিন্তু হোগানকে দেখে ঘাবড়ে গিয়ে পিস্তল ব্যবহার করেছে। ডেপুটির ৪৫-এ যে ৩টে খালি সেল পাওয়া গেছে সে কথা কেউ কানে তুলতে রাজি নয়। ওদের মত রিক সম্ভবত থেমে পড়ে হোগানের পিস্তল কেড়ে নিয়ে গুলি ৩টে করেছে। তারপর রাস্তার পাশে লাশটা ফেলে রেখে বাচ্চাটাকে রাস্তায় পৌঁছে দিয়ে মুক্তিপণ আদায় করে ফিরে যাচ্ছে। এ সময় শেরিফ গ্রেপ্তার করেছে তাকে। প্রথমে কিডন্যাপিংয়ের চার্জ আনা হয়েছে এবং তারপর ডেপুটির লাশ আবিষ্কারের পর চাপানো হয়েছে খুনের দায়। রিক সাভেজের মতো লোক শিশু অপহরণ করবে বিশ্বাস হয় না হার্ডির। কোর্টে জান লড়িয়ে দিয়েছে সে, কিন্তু লাভ হয়নি। রিকের বদনাম আছে বাজে লোক হিসেবে। জজ গ্রিশাম এবং জুরিদের বক্তব্য তার দ্বারা সবই সম্ভব। শেরিফ জন হারকারের সাক্ষাৎটা ছিল মারাত্মক। সে বলেছে ডেপুটি নাকি গ্রেপ্তার করার আগে অপরাধীকে সবসময় মুখে জানান দিত। এতে খুন প্রমাণিত হয় ঘটনাটা। এবং শেরিফের মতে কাল হোগান আগে গুলি করেছে বলাটা বোকামি হবে। বড়জোর এটা হতে পারে রিক আত্মসমর্পণ না করায় গুলি করতে বাধ্য হয়েছে। প্রসিকিউটর তার সংক্ষেপে বলেছে রিকের কথা সত্যি হলে ঘটনার দ্বারায় ডেপুটি ওর কোলে বাচ্চা দেখেও ওকে খুন করতে চেষ্টা করেছে। এটা হাস্যকর কথা। তারপরও অবশ্য হার্ডি সন্দেহমুক্ত হতে পারেনি। অফিসের দরজা খোলার শব্দে সচকিত হলো হার্ডি। ঘুরে চাইতে মিসেস মুলারকে দেখতে পেল। খুব দ্রুত এবং গোপনীয়তার সঙ্গে ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল মহিলা। মনে হলো তা ওর। এবার হার্ডির মুখের দিকে চেয়ে বলল, আপনার সঙ্গে একটু কথা ছিল। নিশ্চয়। ইশারায় চেয়ারে বসতে বলে ডেস্কের পেছনে আসন নিল হার্ডি। গ্রে স্যুট, স্কার্ট আর চওড়া বিমের স্ট্র হ্যাট পরে এসেছে মহিলা। লাল ঠোঁটজোড়া পরিপূর্ণ, সবুজ চোখে দীর্ঘতা, সততা আর উদ্বেগের মিশ্র অনুভূতি দেখতে পেল ও। কাজের কথা সেরে ফেলি, বলল মহিলা। যদ্দূর বুঝি মিস্টার হার্ডি, রিক সাভেজকে ছাড় করাতে পারলে ওয়াইয়োমিং আর কলোরাডোয় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। অনেক কাগজ আপনাকে নিয়ে হেডলাইন করবে। হয়তো রাজনীতির কেরিয়ারও গড়ে তুলতে পারবেন। চাই কি সেই এনে সেটেল করে পয়সারও জমিয়ে ফেলতে পারেন। মহিলা কি বলতে চায় আজ করতে পারছে না হার্ডি, তবে ভেতর অসহিষ্ণু বোধ করছে। এই মহিলাও বোধহয় স্বামীর মতো মনে করে দুনিয়ায় টাকাটাই সব। টাকা থাকলে সবই করা যায়। শুনুন মিসেস মুলার, বলল ও কণ্ঠ সংযত রেখে, আমি সাধারণ জীবনযাপন পছন্দ করি। ডেজড হর্সে কোনো কিছুর অভাব নেই আমার। আপনি যা বলছেন সেগুলোর প্রতি বিন্দুমাত্র মোহ অনুভব করি না আমি। সামনে ঝুঁকে এলো মহিলা, ঠোঁট ঈষৎ ফাঁক, দৃষ্টি হার্ডিকে সরাসরি বিদ্ধ করছে বলে চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। নিকুচি করি এমন মেয়ে মানুষের ঘাটের মরা পর্যন্ত তরাক করে উঠে বসবে একে এভাবে তাকাতে দেখলে। রাগের সঙ্গে ভাবল ও। মন থেকে বলছেন? নিচু কণ্ঠস্বর এখন মহিলার। মাথা নেড়ে হেসে ফেলল হার্ডি। না, কাগজের হেডলাইন হতে ভালো লাগবে আমার। রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা পেতেও মন্দ লাগবে না। হয়তো সেই এনে গিয়ে আইন ব্যবসাও করতে চাইব। আপনি ঠিকই ধরেছেন। কিন্তু আমি আমার সাধ্যমতো করেছি মিসেস মুলার। রিককে পছন্দ করি আমি। সে খুনের দোষে দোষী মনে করি না। কিন্তু কিছু একটা যদি করতে পারতাম ওর জন্যে। আমি মিথ্যে কথা বলি, বলল মহিলা। আমার স্বামী বলে। আমার বিশ্বাস শেরিফও। শহরে সবচেয়ে সৎ লোক হচ্ছে ওই রিক সাভেজ। চেয়ারে হেলান দিল মহিলা। ওর মুখের চেহারায় কিসের ছায়া ধরতে পারল না হার্ডি। ভয় নাকি অনুতাপ? মহিলা এবার ধীর কণ্ঠে বলল, রিক সাভেজকে আমিও পছন্দ করি। অতটা পছন্দ না করলে ওকে হয়তো
আজ ফাঁসির জন্য অপেক্ষা করতে হতো না। আমি ওকে বাঁচাতে চাই মিস্টার হার্ডি। টাকা দিয়ে যদি। পারবেন না, বলল হার্ডি। আপনি এত দেরি করলেন কেন মিসেস মুলার? ওর আর মাত্র 25 ঘন্টা বাকি। চোখের পলক ফেলতে না ফেলতেই হাওয়া